স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে সাথে আমি জাহিদি। আবারও পেছাল তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ। ন্যূনতম মজুরি বোর্ড কার্যালয়ে বৈঠকে এই পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 27 অক্টোবর। আমরা এই নিয়ে আজকে আলোচনা করব পোশাক খাতের ন্যূনতম মজুরি নিয়ে। এই নিয়ে আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সহসভাপতি শহীদুল্লাহ আজিম এবং বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখেন একটি প্রতিবেদন। নিম্নতম মজুরি বোর্ড গঠন করার পর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮,১১৪ টাকা করার প্রস্তাব দেয় শ্রমিক পক্ষ। অপরদিকে মালিকদের সংগঠন বিজিএম এর পক্ষ থেকে ৩,৬০০ টাকা করার প্রস্তাব আসে গেল মাসে। ৩ বছরে ৬০০ টাকা বাড়ানোর প্রস্তাবে ফুঁসে ওঠেন শ্রমিকেরা। রাজধানী সহ আশুলিয়া ও গাজীপুরে পোশাক কারখানাগুলোতে দেখা দেয় শ্রমিক অসন্তোষ। এর মধ্যে নিম্নতম মজুরি বোর্ডের সদস্যরা গেছেন ভিয়েতনাম, কম্বোডিয়া ও থাইল্যান্ডে। জীবনযাপনে ব্যয়ের সাথে সমন্বয় করে বেতন দিচ্ছে সেসব দেশ। তাই বিজিএমইও খাবার ও যোগাযোগ ভাতা সমন্বয় করে দিতে যাচ্ছে নতুন প্রস্তাব। তবে তার টাকার অঙ্কে কত তা বলতে নারাজ সংগঠনটি। আমরা বলেছি ইনফ্লেশনকে ক্যালকুলেট করে আমাদের ৮০% মহিলা, সেটা মাথায় রেখে আপনার আমাদের আর্থসামাজিক অবস্থা, শিল্পের সামর্থ্য সবকিছু রেখে একটা যৌক্তিক নিম্নতম মজুরি স্কেল কাঠামো ঘোষণা করা উচিত। এ বিষয়ে শ্রমিক প্রতিনিধিরা বলছেন, বিজিএমইএ মূল্যস্ফীতিকে সমন্বয় করলেও জাতীয় উন্নয়নের অংশীদার করেনি শ্রমিককে। শিল্পের সক্ষমতা ও বাস্তবতার নিরিখে তা কমপক্ষে ৬,০০০ টাকা হওয়া উচিত বলছেন শ্রমিক প্রতিনিধিরা। ৪,৫০০ টাকা এটাও গ্রহণযোগ্য খুব একটা হবে না। ওনাদের আরও উপরে আসতে হবে। একটু আমরা নিচের দিকে আমরা আসব, তবে ওনাদের ৫-এর উপরে উঠতে হবে, আর অবর্ডার বেতন ৮-এর উপরে উঠতে হবে। তবে দুপক্ষই বলছে, আলোচনার মাধ্যমে দুপক্ষের দেয়া প্রস্তাবের ব্যবধানকে কমিয়ে আনতে হবে, ঘোষণা করতে হবে যৌক্তিক বেতন কাঠামো। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব শহীদুল্লাহ আজিম এবং ডক্টর নাজনীন আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ধন্যবাদ। জনাব আজিম, প্রথম প্রশ্ন আপনার কাছে স্বভাবতই, কেন এই মজুরি বোর্ডের যে সিদ্ধান্ত, আপনার যে প্রস্তাব দেওয়ার কথা ছিল ন্যূনতম মজুরি, সেখানে পেছালেন? আর কাঠামোটা আসলে কত হতে পারে বলে আপনারা মনে করছেন? হ্যাঁ, প্রথমে পেছনের কথাটা বলি যে আমাদের ঈদের পরে পরই যে 23 তারিখ এটা হওয়ার কথা ছিল, কিন্তু তখন দেখা গেল আমাদের যে একটা কোর কমিটি আছে আমাদের বিজেপিতে, যারা এটা নির্ধারণ করে, ওনারা অনেকেই তখন ঢাকায় এসে পৌঁছান নাই বা অনেকে দেশের বাইরে ছিলেন। এই জন্য 27 তারিখ পর্যন্ত সময় নেওয়া হয়েছে। 27 তারিখে আবার এটা আমাদের একটা প্রস্তাব দেওয়া হবে। আর আপনি দ্বিতীয় প্রশ্নটা কি জিনিস ছিল? প্রশ্ন ছিল যে আসলে কত হওয়া উচিত ন্যূনতম মজুরি কাঠামো? দেখেন, আপনারা আসলে যেটা দিতে যাচ্ছেন, এটা একটা আপেক্ষিক ব্যাপার। এটা এক একজনের মতামত এক এক রকম, কিন্তু এসব আশা করি না 3,000 পুনর্নির্ধারণ করতে হলে কিছু বিবেচ্য বিষয় আছে। যেন আপনি দেখতে হবে যে আপনি উৎপাদনশীলতা, তারপর আপনার জীবন যাপনের মান, তারপরে আছে মুদ্রাস্ফীতি, সবকিছু মিলে একটা আপনাদের কনক্লুশন একটা আসতে হবে। তো আপনি দেখেন, কিছুদিন আগে এটা আমাদের দেশের শ্রেষ্ঠ একটা গবেষণা কেন্দ্র, ওনারা বলেছিলেন কিন্তু শ্রমিকরা যাদের ওনাদের যে ডিমান্ড, ওনাদের যে বেশি বলেছিলেন ওনারা, তখন ওনারা শুধু শ্রমিকদের কথা ভেবে কত টাকা হওয়া উচিত, কিন্তু মালিকদের কথা কোনো সময় ভাবেন নেই। কি দুপক্ষেই ভাবতে হবে, মালিকদের কত সহ্য করতে পারবে, দিতে পারবে। এবং আজকে কিন্তু ওনারা কিন্তু ওখান থেকে সরে আসছেন। ওনারা বলছেন যে করে হোক রপ্তানি ধরে রাখতে হবে এবং মজুরিও বাড়াতে হবে। আসল কথা কিন্তু সেটাই। আমি শুধু মজুরি বাড়াবো, আমার ইন্ডাস্ট্রি সাস্টেন করবে না, তাহলে কিন্তু মজুরি লাভ হবে না। ধন্যবাদ জনাব আজিম, আপনার কাছে ফিরে আসবো। ডক্টর আহমেদ, আপনার কাছে প্রশ্ন আমার যে, আপনার মতে, আপনি দীর্ঘদিন এই আরএমজে শ্রমিকদের নিয়ে কাজ করছেন, আপনার গবেষণায় আপনার কি মনে হয় যে আসলে ন্যূনতম মজুরি কাঠামো কত হওয়া উচিত? উচিত এক জিনিস, একটা হচ্ছে কতটা করতে পারবো, সেটা হচ্ছে উচিতটা কিন্তু শুধু পোশাক শ্রমিক নয়, উচিতটা তো আমরা মনে করি বাংলাদেশের যারা দরিদ্র জনগোষ্ঠী সবারই আমরা আয় বাড়াতে চাই, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। এখন পোশাক শ্রমিকদের বিষয়টি হচ্ছে, এখানে মালিক এবং শ্রমিক উভয় পক্ষই আছেন, এবং পোশাক শ্রমিকদের আমরা জানি, ইতিহাসটা জানি যে দীর্ঘদিন মজুরি বাড়েনি, তারপরে একটা পর্যায়ে এসে বাড়া শুরু হয়েছে, এবং একটা সিস্টেম কিন্তু আছে। আমরা যদিও সবাই জানি যে মজুরি বোর্ড হয়ে হয়ে মজুরি নির্ধারণ হয়, কিন্তু প্রতি বছর কিন্তু শ্রমিকদের মজুরি 10% করে বাড়ে।
এবং সেটা এখন মূল্যস্ফীতির সাথে ফ্যাক্টরি লেভেলে যারা ওনার আছেন তারা বাড়ায়। তারা এটা এটা বাড়ানোর বাড়াতেই কথা হয়, এবং নিজেদের স্বার্থেই বাড়াতে হয়। না বাড়ালে আসলে শ্রমিক ওই থাকে। ফ্যাক্টরিতে থাকবে। এখন কোনো ফ্যাক্টরি যদি না করে থাকেন, এটা তো উনি করছেন না, তখন ওই ফ্যাক্টরিতে শ্রমিক থাকবে না, একটা মজুরি ওভাবে বাড়ে। তার পাশাপাশি সেটা হচ্ছে যে এখন সেই মজুরিটা অবশ্য মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে না, এটা 10% এভাবেই বাড়ে। এখন মূল্যস্ফীতি যদি 10%-এর বেশি হয় তাহলে তো শ্রমিকের যে প্রকৃত আয় সেটা কমে গেল। তো এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি 2006, তারপর 2010, তারপর এখন 2013, আমরা যদি 2010-এর পরে 13-তে মূল্যস্ফীতিকে মোটামুটি আয়ত্তে নিয়ে, আমি এখানে ক্যালকুলেশন দিয়ে অনুষ্ঠানটাকে ভারাক্রান্ত করবো না, কিন্তু মোটামুটি ভাবে দেখা গেছে যে তাতে ধরেন ৩,৮০০ টাকা বা ৩,৭০০ টাকার মতো একটা মজুরি দিলে তার প্রকৃত আয়টা 2010-এর মতো থাকে। এরপরে কথা হচ্ছে যে এই সময়ের মধ্যে তো আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে বা জিডিপির গ্রোথ হয়েছে, যেটা আমরা সহজভাবে বুঝি। তো তাহলে আমরা তো চাই যে জিডিপির গ্রোথের বেনিফিটটা সবাই পাক। সেটা যদি আপনি শ্রমিককে দেন, তাহলে আমাদের এই সময়ে যে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে সেই বিবেচনায় শ্রমিকের মজুরিটি তখন 4,500-এর মতো আসে। তার পাশাপাশি যদি আপনি মনে করেন, যেটা অনেকেই বলে থাকে যে শ্রমিক দীর্ঘদিন পোশাক শ্রমিকের মজুরি বাড়ে নাই, অর্থাৎ তারা নিগৃহীত হয়েছেন বা ওই সময় বাড়লে এখনকার বৃদ্ধি আরো বেশি হতো, তাহলে সেইটাকে মোটামুটি একটা ধরে আপনি ধরেন শ্রমিককে আরো যদি 300 বা 400 টাকা দেন, তাহলে মোটামুটি 4,800 টাকা থেকে 4,900 টাকা এরকম একটা হিসাব আপনার মিনিমাম হওয়া উচিত। এবং আমি আশা করি এখনকার যে কাঠামোটা আমরা শুনতে পাচ্ছি বিজিএমএ দিবে, যেটার মধ্যে ট্রান্সপোর্ট অ্যালাউন্স এবং লাঞ্চ বা খাবারের জন্য একটা ভর্তুকি বা সাবসিডি দিবেন, সেটা দিলে আমি মনে করি ওনাদের যে 3,600 টাকার হিসাবটা ছিল তার সাথে মোটামুটি হয়তো, এটা ওনারা ভালো বলতে পারবেন, ওনারা ডিসক্লোজ করেন, আমার একটা ধারণা যে এরকম একটা অ্যামাউন্টই আসবে। এবং এখানে আসলে একটা জিনিস মাথায় রাখা দরকার যে উচিতের সাথে সাথে এই যে রপ্তানি খাতের টিকে থাকা সক্ষমতার বিষয় না, সবচেয়ে বড় হচ্ছে আমরা অনেক সময় এটা আমরাও বলি, আমি নিজেও আমার অনেক কাজে অনেক সময় বলেছি যে মুনাফা কত অর্জন করছেন ওনারা, কিন্তু এখানে দেখতে হবে ফ্যাক্টরি কিন্তু বিভিন্ন ধরনের, বড় ফ্যাক্টরি, মাঝারি ফ্যাক্টরি, ছোট ফ্যাক্টরি এবং সাব কন্ট্রাক্ট করে প্রচুর ফ্যাক্টরি। এখন যখন আপনি মজুরি কাঠামো বলবেন, আপনার তো সবার জন্য দিতে হবে, সেই ক্ষেত্রে বিশেষ করে সাব কন্ট্রাক্টিং যারা করছেন সেই ফ্যাক্টরিগুলোর কি অবস্থা হবে সেইটা চিন্তা করা উচিত। সেখানে সবচেয়ে বড় সমস্যা, এবং সেই ফ্যাক্টরিগুলো বন্ধ হলে সেই শ্রমিকরা কোথায় যাবে? ধন্যবাদ ডক্টর আহমেদ, আপনাকে আমি ফিরে আসবো। জনাব আজিম, আপনার কাছে প্রশ্ন, আমরা যেটা বলছিলাম মজুরি বোর্ডের কথা, যেটা হয় যে সাধারণ দেখা যায় প্রতি 3 বছর পর পর নতুন করে একটা ওয়েজ স্ট্রাকচার তৈরি করা হয়। একটা যদি লং টার্ম আমরা ভিশন চিন্তা করি, যদি একটা বোর্ড থাকে সবসময়, যেটা স্থায়ী যদি একটা থাকে, এবং যারা প্রতি বছর একটা রিভিউ করবে সে বছরের ইনফ্লেশনকে বিবেচনায় রেখে এমন একটি বোর্ড যদি হয়, তাহলে কি এই যে এক ধরনের অসন্তোষ মাঝে মাঝে দেখা যায় সেটা কি কমে আসবে কিনা? আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। কি জন্য? আপনারা তো অনেকেই জানেন না, আপনারা অনেকে ভাবেন যে আমরা 3 বছর পরে মজুরি বাড়াই, কিন্তু কথাটা কিন্তু ঠিক তাই না। আপনারা বাড়াচ্ছেন সেটা হচ্ছে আপনার ফ্যাক্টরি লেভেলে। আমি বলছি যে একটা বোর্ড, মজুরি বোর্ড, যেখানে সরকার থাকবে, মালিক পক্ষ থাকবে, আমি সেই কথায় আসছি যে আপনি যে কথাটা বললেন, এই রিভিউ বোর্ড যদি থাকে একটা, আমরা বেশি খুশি হব। কি জন্য? আপনি রিভিউ বোর্ড না থাকলে কিন্তু আমাকে বাড়াতেই হয়, এবং যেটা আমাদের ম্যাক্সিমাম জনগণই জানেন না, যে ওনারা হয়তো ভাবেন আমরা 3 বছর বা 5 বছর পরে যদি মজুরি বাড়াই। ইনফ্যাক্ট আমরা প্রতি বছর মিনিমাম 10% সবাই আমরা মজুরি বাড়াই। এটা যে কোনো লোক যারা চাকরি করে তার ইনক্রিমেন্ট এটা তো হবেই। ইনক্রিমেন্ট আমি তো মানে মেসেজটা কিন্তু সবার কাছে ক্লিয়ার না। মেসেজটা কি হয় দেখবেন যে হয়তো ভাবে যে আমরা 5 বছর পরে, একদিন পরে মজুরিটা বাড়ালো, কিন্তু কথা কিন্তু তাই না। আপনি যে কথা বললেন যে রিভিউ বোর্ড হয়, আমরা বরঞ্চ ওটাকে আমরা স্বাগত জানাবো। ধন্যবাদ ডক্টর আহমেদ, আপনার কি মনে হয় একটা রিভিউ বোর্ড থাকলে আসলে, এবং সেই বোর্ডে আসলে কিভাবে এই নজরদারি থাকা উচিত? ওইটাই আমি বলতে চাচ্ছিলাম, আপনি যখন রিভিউ বোর্ড বলছেন, বোর্ড থাকাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হচ্ছে যে তার মনিটরিং মেকানিজমটা কি হবে। কারণ এটা কিন্তু এতগুলো ফ্যাক্টরি, সবাই কি কাজ করছে, কত, সেটা প্রতি বছর এটা আবার একটা লম্বা সময়ের ব্যাপার। এই পুরাটা যদি একটা সিস্টেমে আনা যায়, যে ফ্যাক্টরিগুলো কি ধরনের মজুরি, বিজিএম এর সাথে একটা কানেকশন থাকে, এবং নট অনলি বিজিএম এ, বড় বড় অন্য যেসব শিল্প প্রতিষ্ঠান আছে যেখানে এই মজুরির বিষয়গুলো বা নির্ধারণের বিষয়টা এসে যায়, তাদের সাথে একটা যোগাযোগ থাকতে হবে, এবং ওই বছরের ইনফ্লেশন কিরকম হয়েছে, প্রবৃদ্ধি কিরকম হয়েছে, সেটার উপর ভিত্তি করে একটা তো ইনক্রিমেন্ট ওনারা ফ্ল্যাট দেন, সেটার সাথে তখন আর বাড়তি কত দেওয়া উচিত ওইটা অ্যাডজাস্ট করলে বোধহয়
একবারে ধরেন 3,000-এর থেকে এখন যদি 5,000-এ বা যায় বা 4,800, সেই ধাক্কাটার থেকে যদি বছর বছর অ্যাডজাস্ট হয়ে যায়, তখন এই 3-4 বছর পর পর আর রিভিউয়ের প্রশ্ন তখন আসবে না। সেটা বোধহয় ওনাদের জন্য সবার জন্যই আমার মনে হয় সহজ হবে। ধন্যবাদ ডক্টর আহমেদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছি। আজ আমরা কথা বলছি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে। এই নিয়ে আমার সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সহসভাপতি শহীদুল আজিম এবং বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর আহমেদ এবং জনাব আজিম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। জনাব আজিম, আমরা কথা বলছি আজকে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে। ন্যূনতম মজুরির সাথে আরেকটা বিষয় খুব সহজে চলে আসে, হচ্ছে কর্মদক্ষতা, শ্রমিকদের কর্মদক্ষতা নিয়ে। তো আপনারা যখন মজুরি নির্ধারণ করেন, তখন এই কর্মদক্ষতাটাকে কীভাবে একসাথে ব্র্যাকেটে নিয়ে আসেন? এটা খুব ভালো প্রশ্ন করলেন, যে অনেকেই এই জিনিসটা বুঝতে চায় না। আমার মজুরি বাড়ার সঙ্গে অনেক কিছু কিন্তু নির্ভর করে, অনেক কিছু বিবেচনা আনতে হয়, যে আমার প্রোডাক্টিভিটি কীরকম হবে। আমি একটা মজুরি ধরে দিলাম, প্রোডাকশন দেখবেন এট দ্য এন্ড অফ দ্য ডে আমি যা বাড়তি বেতনে যা আছে আগে যা ছিল তো একই আছে, প্রোডাক্টিভিটি বাড়ে নেই, তাহলে কিন্তু আমি প্র্যাকটিক্যালি ইন্ডাস্ট্রি সাস্টেন করতে পারবে না। আমাদের দেশে কোনো প্রশিক্ষণ বা অফিসিয়ালি কোনো একাডেমি নেই যে শিক্ষা নিয়ে আসবে, প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে আসবে। আর ন্যূনতম মজুরির ব্যাপারে দেখবেন একটা সবসময় একটু কিরম জানি একটা ভুল ধারণা সবার মাঝে, এটা একটা ক্লিয়ার হওয়া দরকার। ন্যূনতম মজুরিটা কি? এটা সদ্য গ্রাম থেকে যারা আসে, অদক্ষ, প্রশিক্ষণবিহীন, উৎপাদনে যাদের সক্ষমতা নাই, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। এটা আমি ন্যূনতম মজুরি বলবো না, আমি বলবো এটা প্রশিক্ষণ ভাতা। আপনি পৃথিবীতে কখনো শুনেছেন যে প্রশিক্ষণকালে তার ভাতা দেওয়া হয়? আমাদের দেশের সেক্টর অন্য সেক্টর বাতিদের আমরা কিন্তু এটা এনকারেজ করার জন্য, এবং আমাদের যেহেতু শ্রমিকদের আমাদের প্রয়োজন, আমাদের সেক্টরের জন্য প্রয়োজন, আমাদের এনকারেজ করার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা। সেই প্রশিক্ষণকালীন আমরা একটা ভাতা দিই, সেটাই আমরা সবাই এখন ন্যূনতম মজুরি হিসেবে ধরে থাকি। অ্যাকচুয়ালি কিন্তু এটা ন্যূনতম মজুরি না। ধন্যবাদ ডক্টর আহমেদ। আপনার কি মনে হয় যে আসলে কর্মদক্ষতা, আমরা জানি যে আমাদের দেশে শ্রমিকদের কর্মদক্ষতা কম, যদি আমরা আজিম ভাইয়ের কথার শেষটা দিয়ে বলতে চাই যে সেটা হচ্ছে যে এটা উনি ভাতা বলেছেন, আমি সেটা বলবো না, কারণ আসলে হয়তো এই স্কিলটা শ্রমিকরা খুব দ্রুতই আয়ত্ত করে নেয়, কারণ ওই বেতনটা তো ওনারা বেশ অনেক দিন ধরে দেন ওই অর্থটা। এটা সত্য যে যারা আসে তারা একদমই দক্ষতা ছাড়া আসে। আমি যেটা বলতে চাই যে আসলে আমরা যখন মজুরির কথা বলছি, আমরা একটা নিম্নতম মজুরি বেঁধে দিতে পারি, সেটা 4,500 হোক 5,000 হোক, যেটাই বেঁধে দেই, কিন্তু সত্য কথা যেটা সেটা হচ্ছে যে আসলে মজুরিটা কিন্তু দক্ষতার সাথে সাথে যেতে হবে। আপনি যদি দেখেন ভিয়েতনামের কথা উনি একটু আগে বলছিলেন, ভিয়েতনামের যদি দক্ষতা দেখেন, সেখানে শ্রমিকের মজুরি যেমন বেশি, তার উৎপাদনশীলতা কিন্তু আমাদের তুলনায় অনেক বেশি, এবং সেই হিসাবে কিন্তু যদি আপনি বলেন যে তাহলে ওইখানকার মজুরি ওই অর্থে বেশি নয়, কারণ তার সে তো উৎপাদনও করছে বেশি। এখন আমি যেটা মনে করি যে আমরা যখন শ্রমিকের মজুরি বাড়ানোর কথা বলছি, তার পাশাপাশি শ্রমিককে এমনভাবে করে তুলতে হবে যে ওনারা বাধ্য হবেন বেশি টাকায় সেই শ্রমিককে নিতে। আজকে একজন দক্ষ শ্রমিক, যে যাকে ওনার শিখাতে হবে না, ট্রেনিং দিতে হবে না, যে এসেই ওনাকে সার্ভ করতে পারে, উনি সেই শ্রমিককে আমি মনে করি 10,000 টাকা দিতেও রাজি থাকবেন। আচ্ছা, কারণ সেই শ্রমিকের কাছ থেকে উনি উৎপাদনশীলতাটা পাবেন। এখন আমাদের যারা এন্ট্রি লেভেলে যারা আসে, আমাদের এখানে এখনো কিন্তু বেসরকারি ভাবে কিছু উদ্যোগ আছে, সরকারি উদ্যোগ খুবই লিমিটেড পোশাক খাতে বা অন্য খাতে আসার জন্য, যে রিয়েলি স্কিল, মানে আপনি একটা থাকলো ট্রেনিং সেন্টার, ওখানে কিন্তু স্কিলটা উনার হয়তো কাজেই লাগবে না, সেই জন্য ওরকম, এমনকি উনাদের সাথে কানেকশন করে করতে পারেন, কারণ মেশিনারিও তো চেঞ্জ হয়, কোন মেশিনটা কিভাবে ব্যবহার করছে একটা শ্রমিক, সে তার তো এক এক ইউনিটে এক এক রকম মেশিন, কেউ বোতাম লাগানোর কাজ শিখে আসে তো সে সুতার সেলাইয়ের কাজটা করতে পারবে না, ডিজাইন বুঝতে হবে তার। এইরকম যে আরো অনেক ট্রেনিং ইনস্টিটিউট, এবং এখন যে কমপ্লায়েন্সের জন্য বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ডোনাররা, আইএলও একটা শুনেছি টাকা দিচ্ছে, সব মিলিয়ে যে এগিয়ে আসছেন, আমি মনে করি সেই পয়সাটার একটা অংশ কমপ্লায়েন্সের পাশাপাশি শ্রমিকের দক্ষতার জন্য এই ফান্ডটা হচ্ছে, তাহলে দক্ষ শ্রমিককে তখন আর মজুরি বাড়ানোর জন্য রাস্তায় নামতে হবে না, উনারাই বরং সেই শ্রমিকের পেছনে ঘুরবেন যে আমি ওই শ্রমিককে বেশি পয়সা দিয়ে নিয়োগ দিব। জনাব আজিম, আপনি আপনার কি মনে হয়, আপনি যেটা বলছিলেন যে ভিয়েতনাম বা চীনের যে শ্রমিক, তাদের দক্ষতা আমাদের চেয়ে 3 গুণ বেশি করে, তাহলে আমাদের শ্রমিকদের কেন কম?
না, যেহেতু তারাও তো আমাদের- একটা শুরু করছে, তারা কিন্তু একটা সময় তারা তো 10 বছর 8 বছর একটা এই প্রতিষ্ঠানে কাজ করছে, তাহলে কমটা কেন? আমি আপনাকে বলি, যারা আসে ফার্স্টে যারা আসে তারা কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে কেউ আমাদের এখানে আমি আসে না। মেনে নিলাম, কিন্তু কেউ সেই আসে লোকটা না। তো আবার কাজ এটা ক্রমে আমাদের এখান থেকে শিখিয়ে থেকে সে একটা ভালো মনে করেন 7 গেট থেকে সে 4 5 সেকেন্ড গেটে চলে যায়। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখবেন, এই যে এফিসিয়েন্সির কথা যেটা বললেন, ওখানে প্রোডাক্টিভিটি তো আসি, আপনি জীবনযাত্রার মানের একটা ব্যাপার আছে। আপনি চায়না, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া এদের সঙ্গে আমাদের দেশের বেতনের হিসাব করলে কিন্তু চলবে না। তাদের জীবনযাত্রার মান কিন্তু Living আবার cost অনেক তো দেখতে বেশি। হবে, living cost ওখানে দেখতে হবে। মিনারেল ওয়াটার এক বোতল কিনতে গেলে দেখবেন আপনার আমাদের দেশে 60-70 টাকা লাগে, যেখানে আমরা 20 টাকা আমরা পাচ্ছি। হ্যাঁ, জীবনযাত্রার মান একটা ব্যাপার আছে। আর দক্ষতার কথা যে বলেন, এই এফিসিয়েন্সিটা যদি আমরা আমাদের কিছু সরকারি প্রতিষ্ঠান যেখানে আছে, ট্রেনিং সেন্টারগুলো আছে, এগুলো আউটকাম কিন্তু বিগ জিরো। দেখবেন যে মাসের শেষে শত শত কোটি টাকা এদের কাছে পিছনে ব্যয় হচ্ছে প্রশিক্ষণ পাবে। এই ব্যাপারে যদি আপনি অনুষ্ঠানে একদিন আমাদের মির্জা আজিল হক সাহেব বলেছিলেন যে আমাদের সরকারি যেগুলো ট্রেনিং ইনস্টিটিউট যেগুলো আছে, এই যদি বিজেপির সঙ্গে মার্চ করে দেওয়া হয়, দেখবেন যে অ্যাকচুয়ালি সেগুলো কাজে লাগবে। কিন্তু আপনাদের অবকাঠামো আছে, আমরা যদি মেশিন দিয়ে ট্রেনিং দিয়ে প্রপার লোক দিয়ে ট্রেনিং দিতে পারি, Right. শ্রমিক যদি আধা দক্ষ হয়ে আসে, তখন তো সে কিন্তু 4-5 হাজার টাকা নিয়ে কথা বলতে পারবে, তখন তো 6-7 হাজার টাকা এন্ট্রি পয়েন্ট হিসেবে পাবে। হ্যাঁ, তো এগুলো ব্যাপারে আমাদের ভাবতে হবে। আমরা শুধু ফাইট করি কি নির্মত মজুরি কত দেওয়া হচ্ছে, এটা ঠিক না। আপনি এখানে কিন্তু আরেকটা দিক আছে। আপনি কি জানেন যে আমার সোয়েটার ফ্যাক্টরিতে প্রায় 500 সোয়েটার ফ্যাক্টরিতে 10 লক্ষ লোক চাকরি করে, ওদের ন্যূনতম মজুরি হলো 16,000 টাকা, ওরা 28,000 টাকা বেতন পায়। 10 লক্ষ লোক, 500 ফ্যাক্টরি। আচ্ছা। হ্যাঁ, এইসব চ্যাপ্টার কিন্তু আমরা ভুলেই যাই। না, আমরা সবই মনে রাখার চেষ্টা করি। ডক্টর আহমেদ, আপনার কি মনে হয় যে যেটি বলছেন ট্রেনিং এর কথা, এখানে আমরা প্রায় বলি যে পাবলিক সেক্টর প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, এইখানটা আমরা কিভাবে আসলে যোগ করতে পারি? আমাদের সময় খুবই কম, অল্প সময় পার্টনারশিপ যে অর্থে পিপিপি বলি, এটা হয়তো সেই অর্থে না, কিন্তু এটা একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। উনি যেমন বলছেন বিজিএম এর সাথে একটা মেকানিজম করা, যে উনারদের কি ডিমান্ড এবং সেটআপ গুলা তো আছে। এখন ওইখানকার কারিকুলাম ট্রেনিং কি হবে, কি ধরনের মেশিন যদি লাগবে, BGM এর কাছ থেকে যেমন পরামর্শ প্র্যাকটিক্যাল নেওয়া গুলা, ইন্টার্নশিপ তারা কোনো একটা ফ্যাক্টরিতেই হয়তো ওয়ার্কাররা যে করতে পারে, প্র্যাকটিক্যাল ক্লাস করতে, ওই জায়গাটায় আমাদের যেতে হবে। ডক্টর আহমেদ, আপনাকে ধন্যবাদ। জনাব আজিম, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় সর্বদা আজকে এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।